নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুমনা। আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি সেটি নিছক কোনো গল্প নয়। এটি আমার জীবনের ডায়েরির এমন এক পাতা যা আমি সমাজ এবং পরিবারের ভয় ছিঁড়ে ফেলতে চেয়েও পারিনি। ভুল মানুষের সাথে সংসার আর সঠিক মানুষের সাথে ভুল সময়ে দেখা হওয়া, এই দোটানায় কিভাবে একটা সম্পর্ক নিষিদ্ধ পথের দিকে মোড় নেয়, আজকের গল্পে সেটাই বলবো। গল্পটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমার জীবনের এই গোপন অধ্যায়টি হয়তো আপনার জীবনের কোনো না বলা কথার সাথে মিলে যেতে পারে। আমার নাম সুমনা, বয়স ২৮ ছুঁই ছুঁই, দেখতে শুনতে বেশ সুন্দরী বলা চলে, অন্তত বিয়ের আগে পাড়ার ছেলেরা এবং আত্মীয়রা তাই বলত। কিন্তু বিয়ের ৫ বছর পর আজ আয়নার সামনে দাঁড়ালে নিজের দিকে তাকাতে লজ্জা লাগে। না, আমার রূপ কমেনি, বরং বয়সের সাথে সাথে শরীরে এক অদ্ভুত লাবণ্য আর পূর্ণতা এসেছে। কিন্তু সেই পূর্ণতার কদর করার মানুষটি আমার জীবনে থেকেও নেই। আমার স্বামী রাশেদ, শহরের নামকরা ব্যবসায়ী, টাকার অভাব নেই, কিন্তু তার কাছে যেটা নেই তা হল সময় এবং ভালোবাসা। বিয়ের প্রথম দিকে সব ঠিকই ছিল, কিন্তু দিন যত যেতে লাগল রাশেদ যেন এক যান্ত্রিক মানুষে পরিণত হল, আর আমি হয়ে গেলাম সেই যন্ত্রের এক অপ্রয়োজনীয় অংশ, যাকে কেবল রাতে বিছানায় প্রয়োজন হয়, আর বাকি সময় ঘরের কোণে পড়ে থাকা আসবাবপত্রের মতো। আমাদের পরিবারে আরও একজন সদস্য ছিল, আকাশ। আকাশ রাশেদের আপন ছোট ভাই নয়, খালাতো ভাই। গ্রামের বাড়ি থেকে মাস্টার্স পরীক্ষা দিতে আমাদের ঢাকায় ফ্ল্যাটে এসে উঠেছিল। বছর ২৪-এর টকবগে যুবক, লম্বা শ্যামলা গায়ের রং আর চোখে মুখে এক অদ্ভুত মায়া। আকাশের সাথে আমার সম্পর্কটা ছিল খুনসুটির। ও আমাকে ভাবি বলে ডাকত ঠিকই, কিন্তু সেই ডাকের মধ্যে একটা বন্ধুত্বের আমেজ ছিল। রাশেদ যখন আমাকে অকারণে বকাবকি করত বা অপমান করত, আমি দেখতাম আকাশের চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। ও কিছু বলতে পারত না বড় ভাই বলে, কিন্তু ওর চোখ বলত ও আমার কষ্টটা বোঝে। সেদিন ছিল বৃহস্পতিবার। সন্ধ্যা থেকে আকাশ কালো করে মেঘ জমেছে। রাশেদ অফিস থেকে ফিরেছে মেজাজ খারাপ করে। ডাইনিং টেবিলে সামান্য লবণের কম বেশি নিয়ে রাশেদ ভাতের প্লেটটা ছুঁড়ে মারল ফ্লোরে। সারাদিন বাসায় বসে করোটা কি? গিলতে তো কম পারো না, রান্নায় লবণ ঠিকমতো দেওয়ার মুরদ নেই। রাশেদের গলার আওয়াজে আমি কেঁপে উঠলাম। আমি নিচু গলায় বললাম, আজ কাজের মেয়েটা আসেনি, শরীরটা ভালো ছিল না বলে। চুপ কর, মুখে মুখে তর্ক করবি না। রাশেদ ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিল। অপমানে কষ্টে আমার চোখে জল এসে গেল। রাশেদ গটগট করে বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি ড্রয়িং রুমের আবছা আলোয় ফ্লোরে ছড়িয়ে থাকা ভাতগুলো পরিষ্কার করতে করতে ফুপিয়ে কাঁদতে লাগলাম। তখন রাত প্রায় ১১টা। আকাশ তার ঘর থেকে বেরিয়ে এলো। ও হয়তো সবই শুনেছে। আমি ওর দিকে তাকালাম না, ওড়না দিয়ে চোখ মুছতে চেষ্টা করলাম, কিন্তু কান্না কি আর বাঁধ মানে? আকাশ আমার সামনে এসে হাঁটু গেড়ে বসল। ওর হাতে একটা পানির গ্লাস। ভাবি, পানিটা খেয়ে নাও, আর প্লিজ কেঁদো না, ভাইয়ার স্বভাব তো জানোই। আমি গ্লাসটা নিলাম, কিন্তু আমার হাত কাঁপছিল। আকাশ আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে আমি চমকে উঠলাম। ওর হাতটা বেশ গরম, আর আমার হাত তখন বরফের মতো ঠান্ডা। ও গ্লাসটা আমার মুখে ধরে পানি খাইয়ে দিল। কেন সহ্য করছো এসব ভাবি? কি দরকার এই অপমানের সংসারের? আকাশের গলায় রাগ আর কষ্ট মেশানো। আমি ভেজা গলায় বললাম, কোথায় যাব আকাশ? মেয়ে মানুষের কি আর পালানোর পথ থাকে? আকাশ কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। সেই তাকানোটা অন্য দিনের মতো ছিল না। ওর চোখে আমি এমন এক গভীরতা দেখলাম যা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। ও ধীরে ধীরে ওর হাতটা বাড়িয়ে আমার গাল থেকে চোখের জল মুছিয়ে দিল। ওর আঙুলের ডগা যখন আমার গালে স্পর্শ করল, আমার শরীরের ভেতর দিয়ে যেন এক বিদ্যুৎ খেলে গেল। রাশেদ কোনোদিন এভাবে আমার চোখের জল মুছিয়ে দেয়নি। আকাশ ফিসফিস করে বলল, তোমার এই সুন্দর চোখ দুটো কান্নার জন্য নয় ভাবি। এই চোখের দিকে তাকালে নেশা লাগে, আর তুমি এই চোখ ভাসাচ্ছ জলে। আমি অবাক হয়ে আকাশের দিকে তাকালাম। দেবর হিসেবে ও আমাকে সম্মান করে জানি, কিন্তু আজ ওর কথায় এক অন্য সুর। ও কি আমাকে ফ্ল্যাট করছে, নাকি এটা শুধুই সান্ত্বনা? কিন্তু আমার মনের ভেতর তখন এক অদ্ভুত তোলপাড়। লাশেদের অবহেলায় শুকিয়ে যাওয়া আমার মনে আকাশের এই সামান্য আদর যেন শ্রাবণের বৃষ্টির মতো লাগল। আমি নিজেকে সামলাতে না পেরে বললাম, তুমি যাও আকাশ, ঘুমিয়ে পড়ো। আকাশ উঠল না,
বরং ও আমার আরেকটু কাছে সরে এলো। আমাদের মাঝখানের দূরত্ব তখন মাত্র 1 বিঘত। আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। বাইরে তখন তুমুল বৃষ্টি শুরু হয়েছে। জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসছে, কিন্তু আমার শরীরে তখন অদ্ভুত এক উত্তাপ। আকাশ আমার হাতটা নিজের বুকের কাছে নিয়ে গেল। আমি অনুভব করলাম ওর হৃৎস্পন্দন ধক ধক করছে। ও বলল, ভাবি, ভাইয়া তোমাকে বোঝে না, সে জানে না সে কি হারাচ্ছে। আমি যদি তোমার স্বামী হতাম, তোমাকে কোনোদিন কাঁদতে দিতাম না, তোমাকে রানীর মতো রাখতাম। কথাটা বলেই আকাশ থামল না। ও আচমকা আমাকে জড়িয়ে ধরল। আমি প্রস্তুত ছিলাম না। ওর শক্ত বুকের সাথে আমার নরম শরীরটা পিষে যাচ্ছিল। নীতিবাক্য অনুযায়ী আমার উচিত ছিল ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, কিন্তু আমি পারলাম না। দীর্ঘদিনের অবহেলা আর একাকিত্ব আমাকে দুর্বল করে দিয়েছিল। আমি নিজের অজান্তেই আকাশের পিঠে হাত রাখলাম। আকাশ যেন আরও সাহস পেল। ও আমার চুলে মুখ ডুবিয়ে গভীর শ্বাস নিল। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে গলায় লাগছিল। আমার লোমকূপ দাঁড়িয়ে গেল। এক অদ্ভুত শিহরণ আমার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত ছড়িয়ে পড়ল। আকাশ, কি করছো? ছাড়ো। আমি খুব দুর্বল গলায় বললাম, যেটার অর্থ না এর চেয়ে হ্যাঁ বেশি ছিল। আকাশ মুখ তুলে আমার চোখের দিকে তাকালো। ওর চোখ তখন ঘোলাটে। ও বলল, ভাবি, আজ আমাকে আটকিও না, আমি আর পারছি না। তোমাকে এভাবে কাঁদতে দেখে আমার ভেতরটা জ্বলে যাচ্ছিল। আমি তোমাকে ভালোবাসি ভাবি। হয়তো বলাটা পাপ, কিন্তু এটাই সত্যি। ভালোবাসা, এই শব্দটা শোনার জন্য আমার কান কতদিন ধরে তৃষ্ণার্ত ছিল। পাপ পুণ্যের হিসাব তখন আমার মাথা থেকে হারিয়ে গেছে। আকাশ ওর 2 হাত দিয়ে আমার মুখটা ধরল। তারপর ধীর লয়ে ওর ঠোঁট আমার কপালে ছোঁয়ালো, তারপর আমার চোখে, এবং অবশেষে ও আমার ঠোঁটের কাছে এসে থামল। বাইরে তখন বাজ পড়ার শব্দ। সেই শব্দের সাথে মিশে গেল আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ। আকাশ আমাকে চুমু খেল, প্রথমে খুব আলতো করে, যেন আমার অনুমতি চাইছে। আমি যখন বাধা দিলাম না, তখন সেই চুমু গভীর থেকে গভীরতর হলো। আমার মনে হলো আমি এতদিনের জমানো সব কষ্ট এই একটি মুহূর্তের মধ্যে দিয়ে বের করে দিচ্ছি। আমি আকাশের গলা জড়িয়ে ধরলাম। ও আমাকে বাজা করে কোলে তুলে নিল। আমি বাধা দিলাম না। ড্রয়িং রুমের সোফায় ও আমাকে বসালো। আবছা আলোয় ওর দিকে তাকিয়ে মনে হলো, এই তো সেই পুরুষ যে আমাকে চায়, যে আমার শরীরের প্রতিটি ভাঁজকে সম্মান করে, ভালোবাসে। আকাশ আমার শাড়ির আঁচলটা একটু সরিয়ে দিল। ওর হাতের স্পর্শ আমার উন্মুক্ত কোমরে লাগতেই আমি শিহরে উঠলাম। আমার শরীরের ভেতর তখন উত্তেজনার আগুন জ্বলছে। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। ও যখন আমার গলার ভাঁজে মুখ ডুবিয়ে আদর করতে শুরু করলো, আমি অস্ফুট স্বরে গোঙাতে লাগলাম, উফ আকাশ, আস্তে। ওর এক হাত আমার পিঠের নিচে, আর এক হাত আমার বুকের ওপর বিচরণ করছে। ওর স্পর্শে আমার অবশ হয়ে যাওয়া শরীর যেন নতুন করে প্রাণ ফিরে পেল। রাশেদ যা কোনোদিন পারেনি, আকাশ আজ সেই অনুভূতি আমাকে দিচ্ছে। এটা কি শুধুই কাম? না, এর সাথে মিশেছিল এক বুক অভিমান আর আশ্রয়ের খোঁজ। আকাশ আমার কানে ফিসফিস করে বলল, ভাবি, তুমি আজ কত সুন্দর লাগছে জানো। আমি নিজেকে ধরে রাখতে পারছি না। আমাকে কি ফিরিয়ে দেবে? আমি আকাশের চোখের দিকে তাকালাম। সেখানে এক করুণ মিনতি। আমি ওকে কাছে টেনে নিলাম। ওর ঠোঁট যখন আমার বুকের নরম মাংসলাংশে স্পর্শ করল, আমার মনে হলো পৃথিবীটা ওখানেই থেমে যাক। সমাজ, সংসার, রাশেদ, সব মিথ্যে। এই মুহূর্তটাই সত্য। সে রাতে ড্রয়িং রুমে সেই সোফায় আমাদের মধ্যে যা হয়েছিল তা সমাজ হয়তো অবৈধ বলবে, কিন্তু আমার কাছে তা ছিল এক তৃষ্ণার্ত নারীর জলপান। আকাশ খুব যত্ন করে, সময় নিয়ে আমাকে আদর করেছিল। ওর প্রতিটি ছোঁয়া আমাকে মনে করিয়ে দিচ্ছিল যে আমি কেবল একটা কাজের মেশিন নই, আমি একজন নারী। ওর শরীরের ভার যখন আমার শরীরের ওপর নেমে এলো, তখন আমি এক পূর্ণতা অনুভব করলাম। আমাদের ঘরমাক্ত শরীর যখন একে অপরের সাথে লেপ্টে ছিল, তখন বাইরে বৃষ্টি থামার নামগন্ধ নেই। ভোর রাতের দিকে আকাশ নিজের ঘরে চলে গেল। আমি সোফাতেই কিছুক্ষণ শুয়ে রইলাম। অদ্ভুত এক অপরাধ বোধ কাজ করছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত প্রশান্তি। সকালে রাশেদ যখন উঠল, তখন আমি কিচেনে নাস্তা বানাচ্ছি। আমার দিকে তাকিয়ে রাশেদ কিছুই বুঝল না, কিন্তু আমি জানি আমি আর সেই আগের সুমনা নেই। এরপর থেকে আকাশের সাথে আমার সম্পর্কটা বদলে গেল। রাশেদ অফিসে চলে যাবার পর কিংবা দুপুরে যখন কেউ থাকতো না, আকাশ আমার কাছে আসতো। আমাদের কথা হতো কম,
স্পর্শ হতো বেশি। রান্নাঘরে কাজ করার সময় আকাশ পেছন থেকে এসে জড়িয়ে ধরত। ওর গরম নিঃশ্বাস আমার কানের লতিতে লাগলে আমার হাত থেকে খুন্তি পড়ে যাওয়ার উপক্রম হতো। একদিন দুপুরে আকাশ আমাকে বলল, ভাবি চলো ছাদে যাই, আজ আবহাওয়াটা খুব সুন্দর। ছাদে তখন কেউ ছিল না। চিলেকোঠার আড়ালে আকাশ আমাকে চেপে ধরল দেয়ালে। পাগল হলে নাকি? কেউ দেখে ফেলবে। আমি ভান করে বললাম, দেখুক, আমার আর ভয় নেই, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আকাশ আমার ব্লাউজের হুক খোলার চেষ্টা করল। আমি ওর হাতটা ধরলাম। এখানে না আকাশ। তাহলে কোথায়? ভাইয়া তো আজ ফিরবে না, চলো তোমার বেডরুমে। রাশেদের বিছানায় অন্য পুরুষের সাথে শুতে আমার বিবেকে বাঁধল, কিন্তু শরীরের চাহিদার কাছে বিবেক হার মানল। সেই দুপুরে আমরা আবার এক হলাম। আকাশের শরীরে সেই বুনো